আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি বিআইবিএম ব্যাংক এর জব সলিউশন ম্যাথ পার্ট টুকু, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের ম্যাথের রিটেন কোয়েশ্চেনগুলো এসেছিল আমরা সেগুলো প্র্যাকটিস করার এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আজকে আমাদের প্রথম পর্ব, প্রথম দিন আমরা সলভ করব এবি ব্যাংক লিমিটেড 1992 সালের প্রবেশনারি অফিসার। যেহেতু এখান থেকে শুরু হচ্ছে, মোটামুটি এর আগের কোয়েশ্চেনগুলো খুব বেশি পাওয়া যায় না। তো আমরা ট্রাই করব যে ডেইলি অ্যাটলিস্ট একটা করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার জন্য। তো আমরা শুরু করি। এখানে প্রথম কোয়েশ্চেনে বলা রয়েছে, ইন অ্যান এক্সামিনেশন 80% অফ দ্য টোটাল স্টুডেন্টস পাসড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড 90% ইন বাংলা. No student failed in both the subject. On the other hand, 350 students passed both in mathematics and Bangla. What is the total number of students that appeared in the examination? Okay. মানে এই কোশ্চেনটা আমি যদি সোজা বাংলা বলি, সেটা হচ্ছে একটা পরীক্ষায় 80% ছাত্র গণিতে এবং 90%, যেটা 90% ছাত্র যারা আছেন তারা বাংলাতে পাশ করে। কেউই, উভয় বিষয় মানে দুইটা বিষয় কেউই ফেল করেনি। অন্যদিকে 350 জন ছাত্র গণিত এবং বাংলা উভয় বিষয়ে পাশ করে। তাহলে আমাকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল, যেহেতু এখানে লেখা আছে অ্যাপেয়ার্ড। তো আমি মনে কোশ্চেনটা আমি লিখি লেট। লেট মানে হচ্ছে মনে করা। লেট টোটাল স্টুডেন্টস be 100%. Let total students be 100%. So students failed, fail করেছে, যেটা failed in টোটাল লিখলাম না, ম্যাথমেটিক্স, সেটা কত হতে পারে? যেহেতু আমার টোটাল হচ্ছে 100%, তাহলে ম্যাথমেটিক্সে ফেল করেছে কত? 80, সরি, পাস করেছে 80%। তাহলে আমি পাস থেকে, টোটাল থেকে আমি যদি পাসটাকে বিয়োগ করে দিই, তাহলে আমার ফেইলিয়ার পার্সেন্টেজটা বের হয়ে যাচ্ছে। সেম বাংলাতে তাহলে কত হবে? আশা করি বুঝতে পেরেছেন। ইকুয়াল টু 10% বাংলাতে। তাহলে আমি যদি এখন বলি টোটাল স্টুডেন্ট কত পার্সেন্ট ফেল করেছে, সেটা হচ্ছে আপনার ম্যাথে অ্যান্ড বাংলাতে। আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে স্টুডেন্টস failed in mathematics and BA টোটাল আমি 20 প্লাস 10 ইকুয়াল টু 30%। এটাকে আমি বের করতে পারি। এটা হচ্ছে আমার টোটাল হিসাব, আমি বের করে ফেললাম। সো টোটাল আমাকে এখন, আমি যদি বলি যে টোটাল পাস করেছে কত পার্সেন্ট, তাহলে আমি এটা একটু মুছে ফেলছি। টোটাল passed in both subject equal to 100 minus 30 equal to 70%. নাও আমাকে কোশ্চেনে কি বলা হয়েছে যে ইন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দ্যাট অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, এক্সামিনেশনে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে। এবং এখানে আরেকটা কথা লিখে আছে তার আগের লাইনটা, যে 350 স্টুডেন্টস পাসড বোথ ইন ম্যাথমেটিক্স অ্যান্ড বাংলা। সো আমি এটাকে এইভাবে লিখতে পারি, 70% যারা বোথ পাস করে তারাই আসলে 350 জন। তাহলে আমি যদি 1%, সেটা 100% ইকুয়াল টু কত আসবে? 350 ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 70। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা চলে আসবে 50%। এটাই আমার এই কোশ্চেনের অ্যান্সার। দেখি
সেখানে বলা আছে at what rate of interest the principal of টাকা 1200 for 3 years will be টাকা 2161। এটাকে যদি আমি বাংলা বলি, আপনি আপনাদেরকে যদি বাংলা অর্থ বলি, সেটা হচ্ছে শতকরা কত হার সুদে 1200 টাকায় 3 বছরের সুদ আসল, যেটা মুনাফা আসল আমরা বলতে পারি, সেটা হচ্ছে 2161 টাকা আসে। তাহলে আমি যদি লিখি লেট আমি লিখলাম অ্যামাউন্ট ইকুয়ালস টু 261। সো আমাকে এখানে ইন্টারেস্ট বের করতে হচ্ছে, যেহেতু এটা সুদ আসল ছিল। 261 মাইনাস 200, এটা ক্যালকুলেশন করলে আসে 00 টাকা 961। এটা হচ্ছে আমার সুদ। এখন আপনি চাইলে এটাকে ঐকিক নিয়মও করতে পারেন, আপনি চাইলে এটাকে সূত্র ইউজ করেও করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। যেহেতু আমি সূত্র দিয়ে করতে ইন্টারেস্ট, সূত্রটা আসলে হচ্ছে সুদের হারের সূত্র। আমরা বাংলাতে যদি আপনাকে লিখে দিই, সুদের হারের সূত্র, এটা আমরা খুব ছোটবেলায় শিখেছিলাম, সুদ গুণন 100 আসল গুণন সময়। এটা আমরা খুব ছোটবেলায়, আপনি যদি ইংলিশেও লিখতে চান সেটা হচ্ছে I/100। যদি ইংলিশে কেউ লিখতে চান, আসল হচ্ছে P ইন্টু টি বা টাইম, এভাবে আপনি লিখতে পারেন আপনার ইচ্ছা। আমরা বসিয়ে ফেলি মানটা, সুদ হচ্ছে আমার 961 ইন্টু 100। ওকে, দ্যাটস ফাইন। আমার আসলটা হচ্ছে 1200 গুণন আমার সময়টা কত, সময় হচ্ছে আমার 3 ইয়ার্স 3। সো আপনি যদি ক্যালকুলেশন করেন সেই ক্ষেত্রে এটা রেজাল্ট আসবে 26.70, অর্থাৎ আপনি 26.70%, এটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট বা সুদের হার, আমরা যাই বলি না কেন। এ কন্ট্রাক্টর এমপ্লয়ি 60% for doing a job in 80 days. Okay. After 20 days, it was found that only 1/5 of work was finished. How many more persons are to be employed to finish the job as per schedule? অনেক জটিল মারপ্যাচ মনে হচ্ছে। অঙ্কটা আসলে সোজা কথায় বলেছে কি, একজন কন্ট্রাক্টর মানে হচ্ছে ঠিকাদার, একজন ঠিকাদার 80 দিনে একটি কাজ করার জন্য 60 জন লোক নিয়োগ দিল, যেহেতু সে বলেছে 60%। সো 20 ডেজ পর, আফটার 20 ডেজ, তো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি বলি 20 দিন পর দেখা গেল যে কাজের মাত্র 1/5 অংশ হচ্ছে আপনার ফিল আপ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে কতজন লোক লাগবে? ওকে ফাইন, আমি যদি এভাবে করি, অঙ্কটা শুরু করি, রিমেইনিং ডে কতদিন আছে। দ্যাট মিনস 60 ডেজ আমাদের হাতে আছে। নাও রিমেইনিং ওয়ার্ক, তাহলে কতদিন বাকি আছে আমাদের রিমেইনিং কাজটা করতে। 1 মাইনাস, যেহেতু হোল ওয়ার্কটাকে আমরা 1 দিয়ে ডিনোট করতে পারি, সো আমাদের কাজটা বাকি আছে 4:5 পোর্শন। ওকে, এখন যে কথাটা সেটা হচ্ছে তারা আমাদেরকে বলে দিয়েছে 1/5 যে পোর্শন কাজটা, 1/5 পোর্শন কোশ্চেনই দেওয়া আছে, 1/5 দেয়া আছে আপনার। তো 1/5 যে কাজটা সেটা হচ্ছে আপনার 20 ডেজে করতে পারে, was taken 20 days by 60%। এটা 60% এর ক্ষেত্রে এটা পসিবল। তাহলে আমি যদি এখন দেখি 1 পোর্শন সম্পূর্ণ কাজটা যদি করে, তাহলে সেক্ষেত্রে আসবে 60:5:20 ডিভাইডেড বাই 1। ওকে, সো
আমার যে রিমেইনিং কাজটা আছে সেটা হচ্ছে 4:5 portions work divided by 60:5:20:4 divided 5:60. সো আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমার রেজাল্টটা আসবে 80%, অর্থাৎ যে রিমেইনিং ওয়ার্কটা আছে সেটা আমার 80% কমপ্লিট করতে পারবে। সো আমার কতজন পার্সেন্ট দরকার, আমার সেটা বের করতে, আমার 60% অলরেডি রয়েছে। সো আমার কাজটা করতে লাগবে 80%। সো আমার মোর নিডেড আমি লিখে দিচ্ছি ইকুয়াল টু 80 মাইনাস 60 ইকুয়াল টু 20%। অ্যান্সার। ওকে, এর মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের আজকের সলভ ক্লাসটি। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো অঙ্কে কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা মনে হয় যে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে, আমাকে জানাবেন এবং অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। আর আমরা ট্রাই করতে চাচ্ছি যে সব এখন থেকে প্রতিদিনই বা হচ্ছে একদিন বা দুদিন পর পর আমরা বিআইবিএম এর যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোর সলভ করে দেওয়ার। আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা চান কিনা আমরা এইভাবে সলভগুলো দিই কিনা সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।